তাহলে এইটা আমরা তৈরি করার পরে আবারও স্টেপগুলো বলে দিচ্ছি যে আমরা প্রথমত কি করছি, আমরা প্রথমত একটু স্টেপ বাই স্টেপ আমি বলি। প্রথমত আমরা জ্যাম্প ডাউনলোড করছি, জ্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জ্যাম্প ফোল্ডার ফাইলটা ডাউনলোড করছি, ডাউনলোড করে সেটাকে ইনস্টল করছি, ঠিক আছে, আমার পিসিতে। করার পরে আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে গেছি। কন্ট্রোল প্যানেল হচ্ছে এই যে এটা, এখানে গিয়ে এই দুটাকে আপনারা এই দুটো স্টপ করে ওই ইউআরএলটা ব্রাউজ করার চেষ্টা করেন, দেখবেন যে ব্রাউজ করতে পারতেছেন না। এই দুটোকে স্টপ করে যদি index.php কে ব্রাউজ করার চেষ্টা করবেন, দেখবেন যে রিলোড দেখায়। তো যেটা করতে হবে, আমাদেরকে এই দুটোকে স্টার্ট করতে হবে। স্টার্ট করলাম, করার পরে এই দুটোকে স্টার্ট করলাম। স্টার্ট করার পরে নেক্সট কাজ হচ্ছে, যেই ড্রাইভে আমি জ্যাম্প ইনস্টল করছি তার ভিতরে সেই ড্রাইভে যাব। যেমন আমার এই ক্ষেত্রে এটা সি ড্রাইভে ছিল, সি ড্রাইভের ভিতরে জ্যাম্প নামে ফোল্ডার, তার ভিতরে htdocs এর ভিতরে আপনার একটা ফোল্ডার job2 নামে একটা ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে কি index.php। job2 কই, আমার job2 কি তৈরি করছি কোথাও? না করি। job2 নামে ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে আপনার index.php লিখে ঠিক আছে, এটাকে সিএমডি দিয়ে বিএস করে রান করি। বিএস করে যে রান করতে পারবেন না এমন কোনো কথা নাই, রান করতে পারবেন। করলেন, এডিট করলেন, যা এডিট করার করলেন। কি এডিট করলেন? যে এখানে ওই এক্সক্লেমেটর সাইন দিয়ে ওটা লিখে দিলেন, বা ডক টাইপ, এটা আসবে না, আসছে যায় পাবলিশ। বাস এখানে আপনি মাই ফার্স্ট লোকাল সার্ভার প্রজেক্ট, একটা দিলেন আর কি, নাম যা মন চায় দিলেন, ঠিক আছে, দিলেন। বডিতে কিছু একটা লিখলেন, তারপরে যা হওয়ার হবে আর কি, ঠিক আছে। এই গেল এটা। এবার এটাকে রান করার জন্য আপনার কি হবে, আপনি ব্রাউজারে গিয়ে এখানে এরর কেন আসতেছে বলতেছি, দাঁড়ান। লোকাল হোস্ট, তারপরে কি আমার job2 নামের ফোল্ডার, তার ভিতরে index.php চলে আসছে। হ্যাঁ, করছি না? এটা করছি। তাহলে এটা গেল হচ্ছে আমার। এখন আমি যা এডিট করব, সিএসএস অ্যাড করি, জাভাস্ক্রিপ্ট অ্যাড করি, যাই অ্যাড করি, আমি এই ফোল্ডারের ভিতরে সব দেখতে পারবো। নাথিং ডিফারেন্ট দেন job2। আমরা নর্মালি যেরকম ভাবে job2 করছি তার সাথে কোনো ডিফারেন্স নাই। বাট এটা হলো কি, যে আপনি একটা লোকাল সার্ভারের ভিতরে রান করতে পারছেন আপনার প্রজেক্ট, এইটুকুই, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে অ্যাসেসমেন্টের দিন আমরা কোনটা করবো। অ্যাসেসমেন্টের দিন আমরা যেই অ্যাসেসর আসবে তার উপর ডিপেন্ড করবে, বা যে টুলস আসবে তার উপর ডিপেন্ড করবে। ওখানে যদি থাকে যে লোকাল সার্ভার ইনস্টল করে তারপর করেন, তাহলে আপনারা জ্যাম্পের ভিতরে করবেন। আর যদি এরকম কিছু ইনস্ট্রাকশন না থাকে, নর্মালি যেভাবে করি আমরা সেভাবেই করবো, কোনো প্রবলেম নেই, দুটোই এক। আচ্ছা, এখন যদি আপনি এখানে স্টাইল ডট সিএসএস আনবেন, আজকে ধরুন আমরা এই পুরো কাজটা এখানেই করি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে htdocs অ্যাকচুয়ালি কি? বিষয়টা হচ্ছে যে আপনি যা দেখবেন, মানে আপনি
মানে ফ্রন্ট এন্ডে, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যা কিছু দেখবেন সেটাই হচ্ছে htdocs এর ভিতরে জমা থাকে। আমি যদি এবার আমি জ্যাম্পটা স্টপ করে দিলাম, লারাগনটা যদি আমি চালাই, লারাগনটা যদি চালাই, তাহলে আপনি দেখবেন আমার এখানেও কিন্তু সার্ভার অন করতে হয়। এই যে সার্ভার অন করলাম, হ্যাঁ, সার্ভার অন করার পরে ওরা দেখাচ্ছে যে ওয়েব। ওয়েব মানে হচ্ছে কি, আপনার এই সার্ভারের ফ্রন্ট পেজটা হচ্ছে ওয়েব ডাটাবেস। এই যে ওয়েব একটা জিনিস যেখানে আমার সমস্ত প্রজেক্ট ইনস্টল করা আছে, ঠিক আছে। আপনি যেই প্রজেক্টে যাবেন, ধরেন আপনি এখানে নিউজ পোর্টাল বা ল্যান্ডিং, আমি কোনটা বলবো, ধরেন অ্যাপ্লিকেন্টটা তো একদিন দেখাইছিলাম, তাই না? ই কমার্সে গেলেন, ই কমার্সে গেলে দেখবেন এক জায়গায় আপনার, এটা কিন্তু প্রজেক্ট ফোল্ডারের কথা বলতেছে, ফাইল না, প্রজেক্ট ফোল্ডার, হ্যাঁ। আচ্ছা, ই কমার্সে গেলাম, আবার ধরেন এটা হলো সেই htdocs এর ফোল্ডার। আর আরেকটা বিষয় হচ্ছে ডাটাবেস। আমাকে দেখেন জ্যাম থিং এর ডাটাবেস আমি অ্যাক্সেস করতে পারতেছি না, কেন বলেন তো? কারণ কারণ বিষয়টা হচ্ছে যে আমি কনফিগার করে নিছি লারাগনের জন্য, ডাটাবেস যাতে পায় তার জন্য কনফিগার করে নিচ্ছি। জ্যাম্পের জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু আসে পিএসপি মাই অ্যাডমিন, আমার ক্ষেত্রে কিন্তু আসে নাই। কেন? কারণ আমি লারাগনে এসে বলে দিছি যে আমার পিএসপি মাই অ্যাডমিন লারাগন থেকে পাও, ডাটাবেসটা লারাগন থেকে পাও, এক্সাম থেকে না পাও। কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখবেন আপনারা যে কোনো একটা সার্ভার চালাতে পারবেন, দুইটা সার্ভার একসাথে চালাতে পারবেন না, বুঝতে পারছেন? একই পিসিতে যে কোনো একটা সার্ভার, আইদার জ্যাম দিয়ে সার্ভার অথবা লারাগন, যে কোনো একটা দিয়ে সার্ভার চালাতে পারবেন। দুটো সার্ভার একসাথে তাকে ব্রাউজ করতে দেবে না। দেখবেন যে আমি জ্যাম বন্ধ করে লারাগন স্টার্ট করছি, আবার লারাগন বন্ধ করে জ্যাম স্টার্ট করছি। পিছনে কারণ হচ্ছে যে একই সাথে দুইটা সার্ভার চলবে না, লোকাল সার্ভার যে কোনো একটা চালাতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কাজ। আপনাদের যদি এটা সোজা লাগে তাহলে সোজা, আর যদি মনে করেন যে না আমি নর্মালি যেভাবে করতেছি সেভাবেই করব, সবকিছুই এক, কোনোটাই মানে আলাদা না। আমি কেন দেখালাম, এক হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে জ্যাম ইনস্টল করার কথা বলা হয়েছে, সে কারণে দেখাইছি, যাতে আপনারা অ্যাসেসমেন্টের দিন একদম মানে পাজল হয়ে না যান, জ্যাম কি, ল্যাম কি, হ্যাম কি, হ্যাঁ ম্যাডাম কি বলতেছে এগুলা, সেই কারণে দেখালাম। লোকাল সার্ভার আমি সাধারণত, যেমন এখানে বলাই আছে যে আমি সাধারণত জ্যাম বলি না যে জ্যাম দিয়ে করতে হবে, কিন্তু কোনো কোনো অ্যাসেসর এসে বলতে পারে যে জ্যাম দিয়ে কেন করেন নাই, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনারা দুইটাই প্র্যাকটিসে রাখবেন। নর্মাল আপনারা জাস্ট কিসের ভিতরে, আমরা আগে ডেস্কটপে জব টু তৈরি করতাম, আমরা এখন কি করবো, htdocs এ গিয়ে জব টু তৈরি করবো, এই আর কিছু না, একই। না, জ্যাম্পের ভিতরে htdocs ফোল্ডারের ভিতরে গিয়ে এবার আপনি আজকের ডেট দিয়ে তৈরি করেন। হ্যাঁ, করতে পারেন না, সার্ভারের সাথে মানে লারাগন একটা সার্ভার, জ্যাম্প একটা সার্ভার, বাট ডেস্কটপের সাথে কোনো মিল নেই, ডেস্কটপটা আলাদা একটা স্টোরেজ। ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, আমাদের যে টুলস, আমাদের সিবিএলএম এর ভিতরে কিন্তু এটা বলতেছে, তাই না? সিবিএলএম এ তারা বলতেছে যে আপনি লোকাল সার্ভার ইনস্টল করে কাজ করেন। এক, আপনাদের একটা মডিউলই আছে যে লোকাল সার্ভার ইনস্টল করে, মানে আপনার কোডিং করার আগে কোডিং এর এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। সেটা হচ্ছে এই যে এই কাজটাও হচ্ছে এটা, একটা এনভায়রনমেন্ট কি তৈরি করছি, আমি একটা কোড এডিটর নিছি, কি প্রথমে নিছি নোটপ্যাড প্লাস প্লাস, আর ব্রাউজার ইনস্টল করে নিছি, করছি না? এটা হলো একটা এনভায়রনমেন্ট তৈরি করছি, একটা প্রসেস, নর্মাল প্রসেস, যে ডেস্কটপে গিয়ে একটা ফোল্ডার তৈরি করছি, সেখানে index.html নামে কিছু কোড লিখছি, ব্রাউজারে গিয়ে আউটপুট দেখছি, দ্যাট ইজ ওয়ান সিম্পল একটা এনভায়রনমেন্ট। এবার আমি কি করতেছি যে আমি যে কোনো লোকাল সার্ভার ইনস্টল করে
সেম কাজটাই করবো, index.html তৈরি করবো। সে কেন লোকাল সার্ভার করতেছে? একটা হচ্ছে লোকাল সার্ভারে মানুষ যায় কেন, কারণ যারা ডাটাবেস নিয়ে কাজ করে লোকাল সার্ভার ছাড়া তারা পারবে না। আপনাদের এই প্রজেক্টে কোনো লোকাল সার্ভার, আপনাদের ডাটাবেসে কোনো কাজ নাই, পুরো থ্রু আউট দ্য কোর্স ডাটাবেসের কোনো কাজ নাই, তাহলে তারপরেও কেন আমি আবার লোকাল সার্ভারে গিয়ে কাজটা করলাম? কারণ আমাদের কোনো কোনো টুলসে এই বিষয়টা বলে দেওয়া আছে। যেমন ধরেন আমাদের ডেমো আছে, আপনাদেরকে দেখাইছিলাম ডেমো। একটা হচ্ছে এরকম, বলছে যে সরাসরি বলছে যে লিবারেশন ওয়্যার দিয়ে একটা পেজ তৈরি করে। এখানে কিন্তু কোথাও লোকাল সার্ভারের কথা বলা যায় না, যে লোকাল এই সেটআপ লোকাল সার্ভার, এই যে তাও বলছে সেটআপ লোকাল সার্ভার, ঠিক আছে? তো এখানে বলে দিছে, বাট এত ইনিশিয়ালি পড়ে না, জাস্ট বলছে যে একটা লোকাল সার্ভার সেটআপ করো, বাস। ওকে, এটা গেল একটা টুলস। এই টুলসটা যে আসবে তার তো গ্যারান্টি নেই। এরপরে আছে আরেকটা টুলস, যেখানে তারা বলে দিচ্ছে, এই দেখেন, টার্ন অন কম্পিউটার, গুগল শিট তৈরি করেন, বা টেক্সট এডিটর। টেক্সট এডিটর মানে কি, কোনটা বলেন? VS Code, Notepad++, that is text editor. ওয়েব ব্রাউজার কি কি? গুগল ক্রোম, সাফারি, এগুলা। FTP ক্লায়েন্ট সার্ভার, এটা এখনো করি নাই, মানে যে ফাইল জিলা এসব, যদিও ইয়েতে ফাইল জিলা চলে আসে। তারপর ইনস্টল আর লোকাল সার্ভার, ইনস্টল আর লোকাল সার্ভার। চকলেট নাই, চকলেট সবে। আচ্ছা, ইনস্টল আর লোকাল সার্ভার করছি, them or any other করছি। create website directory inside the local server, এটা যদি আসে আপনারা তো বিপদে পড়ে যাবেন। এখন অনেক অ্যাসেসর আছে পাই টু পাই খোঁজ নেয়, এই এগুলো করছেন কিনা, দেখি করছেন কিনা। জবশিট, আপনার অ্যাসেসরের প্রচুর ক্ষমতা আছে, যে আপনি যদি কি না করেন এগুলো মেনটেন করে আপনাকে নট ইয়েট কম্পিটেন্ট দেওয়ার সুযোগ আছে। মোবাইল ব্রাউজ কেন করতেছেন, কেন করতেছেন? আমি কি ফানের কথা বলতেছি? আপনার যদি কোর্স ভালো না লাগে আপনি ড্রপ চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লাসে থাকলে মোবাইল ব্রাউজ করার কোনো নিয়ম নেই। আমার ক্লাস ভালো না লাগলে চলে যেতে পারেন, আমাকে বললেই হবে যে ভালো লাগতেছে না, আমি চলে যাচ্ছি। ক্লাসে থেকে ক্লাসে মনোযোগ হওয়ার চেষ্টা করেন। যখন এই টুলসটা আসবে, এই যে অনলাইন প্ল্যান স্টোর, তখন তো আপনাকে এই স্টেপগুলো করতে বলতেছে। কোনো কোনো অ্যাসেসর আছে ফ্লেক্সিবল থাকে, যে না ঠিক আছে থাক, না করলেও চলবে। আবার কোনো কোনো অ্যাসেসর পাই টু পাই খোঁজ দিবে যে আপনি এই কটা কাজ করছেন কিনা, তখন তো বিপদে পড়ে যাবে, ঠিক আছে? একবারে আইডিয়া না থাকলে, এই কারণে এটা আমি দেখালাম যে এইভাবে হচ্ছে সেম কাজগুলোই করবেন আপনি। এখানে গিয়েও এই যে style.css তৈরি করবেন, লিখবেন, সবকিছু সেম আগের মতোই, বাট জাস্ট সার্ভার মানে ফোল্ডারটা এতদিন ডেস্কটপে তৈরি করছেন, এখন htdocs এর ভিতরে করবেন, এই আর কিছু না। বুঝতে পারছেন? কাজগুলো সেম। হ্যাঁ, তো এটা হচ্ছে কাজ। তো এরপর যেটা কাজ সেটা হচ্ছে, ধরেন আমি এখানে আমরা সিএসএস এর কাজগুলো করব, আমি সিএসএস নিয়ে আলোচনা করতেছিলাম, তাই না? তো দেখেন আমার index.php কেন লিখছি, index.html কেন লিখি নাই, মানে এটা index.php ছাড়া index.php মানে জ্যাম্প বা লারাকন ওরা পিএসপি দিয়েই তৈরি। ওরা যখন index.php পায় তখন বুঝে যে এটা হচ্ছে ওই প্রজেক্টের ফ্রন্ট পেজ, বুঝে যে এটা ওই প্রজেক্টের ফ্রন্ট পেজ, তখন সে এটাকে, আপনি যদি এখানে দেন যে test.php, হ্যাঁ, তখন সার্ভার অনেক সময় এটা বুঝতে পারে না যে এটা আমার আসল পেজ কিনা।
ঠিক আছে, আমরা যখন গিটহাব করব তখন আপনারা একটু বুঝবেন যে ইন্ডেক্স বলতে যতগুলো আপনার আছে, যেমন ধরেন এটা তো লোকাল সার্ভার স্টোরেজ, আপনি কোনো ফাইল বা ফোল্ডার, যেমন অ্যাপ্লিকেন্ট ওদিন আপনাদেরকে আমি দেখাইছিলাম, মনে আছে? ওই ক্লাসে দেখাইছি, মনে নাই আপনাদের? আমার একটা প্রজেক্ট করার মধ্যে দেখাইছিলাম না, ডাটাবেস সহ, যেটাতে আপনারা কেউ কিছুই বোঝেন নাই। তো সেটা তো আপনার লোকাল সার্ভার থেকে দেখাচ্ছি, এটা কিন্তু আপলোড করা আছে, মানে আমার পোর্টফোলিও হিসেবে জিনিসটা কোথায় আপলোড করা আছে, প্রজেক্ট ফোল্ডারে হিসেবে জিনিসটা আপলোড করা আছে। কোথায় আপলোড করা আছে? ডোমেইন হোস্টিং এ আপলোড করা আছে। এখন যখন ডোমেইন হোস্টিং এ আপনি আপলোড করতে যাবেন তখন এই যে index.php অথবা index.html ছাড়া ব্রাউজার বা যে কোনো ওয়েবসাইট বুঝতে পারে না যে এটা একটা প্রজেক্ট ফোল্ডারের ফ্রন্ট পেজ। ঠিক আছে, সো index.php এই কারণে তৈরি করা যাতে করে আপনি বুঝতে পারেন যে এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ, এটা দেখাইতে হবে। আপনি style.css কে তৈরি করেন, ধরেন এখানে একটা style.css তৈরি করলাম, ঠিক আছে, এখানে style.css নামে একটা ফোল্ডার ফাইল তৈরি করলাম। হ্যাঁ, এবার তাহলে আমি যদি এটা ব্রাউজ করতে যাই তাহলে কি লিখবো? লোকাল হোস্ট job2, তার ভিতরে কি style.css এই এক্সটেনশনটা দেব। লোকাল হোস্ট কি আছে? বন্ধ আছে। লোকাল হোস্ট কি আছে? বন্ধ আছে। তাহলে আমাকে লোকাল হোস্ট আবার কি করতে হবে? অন করে নিতে হবে। না, একবারে ঠিক আছে, কিন্তু যখন আমি নর্মালি ফাইল তৈরি করি, যেটাকে style.css, কিছু পাবে না, কিছু নাই। তো আমি যদি কোড লিখিও, ধরেন আমি একটা লিখলাম যে পি ট্যাগের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দেব, সেভ দিলাম, কোড দেখাইছে বা আপনার আউটপুট দেখাইছে না কেন? বা এখানে যা লেখা আছে সেটাই দেখা দিচ্ছে, বুঝতে পারছেন? তার মানে ও বুঝে না যে আউটপুট যে দেখাইতে হবে। আপনি কি index.php লিখলে কি সব আসে? যা লিখছেন তাই আসে? তা না, কিন্তু index.php হলে এই সবকিছু বাদ দিয়ে জাস্ট যেটা দেখানো দরকার সেটাই দেখায়। হ্যাঁ, আপনাকে কোডিংটা কিন্তু দেখায় না। কালার তো না, আমি তো স্টাইল তো করি নাই, লিঙ্ক তো করি নাই। ঠিক আছে, লিঙ্ক তো করি নাই। আচ্ছা, তো যেখানে ছিলাম, এটা গেল আপনার 11:30 দেই। হ্যাঁ, ব্রেক আর একটু দেখাই। তো দেখেন আমাদের মূলত কেন লোকাল সার্ভার দেখালাম বা জ্যাম দেখলাম, বিকজ অফ আমাদের যে কোনো একটা টুলসে আছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, টুলস যদি এরকম আসে সেক্ষেত্রে এরকম করতে হবে। আর টুলস যদি বলা যায় না কিছুই দরকার নাই, লোকাল সার্ভার টুলবার কিছুর দরকার নাই, নর্মালি করো, আমরা নর্মালি ডেস্কটপে যেভাবে ফাইল ফোল্ডার তৈরি করি সেভাবেই করতে হবে। বাট job2 তৈরি করতে হবে, job1 job2 আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন যেখানে ছিলাম, বিষয়টা ছিল হচ্ছে আমাদের সিএসএস। সিএসএস এর অ্যাকচুয়ালি কাজ কি? সিএসএস এর আমি বলতেছিলাম যে সিএসএস এ আমরা সিলেক্টর হিসেবে কি দিব, প্রপার্টি কি দিব, ভ্যালু কি দিব, কিছুই বুঝি না। এটা যদি আপনাকে বলা হয় যে সিএসএস এর একটা সিনট্যাক্স লিখেন, সিএসএস কিভাবে লিখবেন তার সিনট্যাক্সটা লেখেন, বা আইডি সিলেক্টরের সিনট্যাক্স লিখেন, এলিমেন্ট সিলেক্টরের সিনট্যাক্স লিখেন, বা ক্লাস সিলেক্টরের সিনট্যাক্স লিখেন, তখন এইভাবে আপনাকে লিখতে হবে। কিভাবে লিখবেন? যে আপনার একটা সিলেক্টর থাকবে, মানে পি একটা সিলেক্টর। সিলেক্টর মানে বুঝতেছি যে আমি পি কেই টার্গেট করতেছি। আমার H1 আছে, আমার ওয়েবসাইটে
H1 আছে, H2 আছে, ঠিক আছে, তারপরে P আছে, রাইট? আছে, H1 আছে, H2 আছে, P আছে। এবার কাকে দেব, কাকে স্টাইলিং দেব, তাকে যে সিলেক্ট করতেছি সেটা কি বলা হচ্ছে কি সিলেক্টর, ঠিক আছে, তাকে বলা হচ্ছে সিলেক্টর। জুম কেন হয় না? আচ্ছা, ওকে। এবার আমি তিনটাকে তিন রকম কালার দেব। আমি যদি আউটপুট দেখি, এখনো আউটপুট আসে নাই। কেন আসে নাই? কারণ আমি কাকে লিঙ্ক করাই নাই। এই যে স্টাইলে এত কিছু লিখতেছি, সেটা আমি কি করলাম না, লিঙ্ক করাই নাই। ইন্ডেক্স তো জানে না যে স্টাইল ডট সিএসএস নামে কেউ একজন আছে। তো আপনারা সেদিন যখন কাজ করতেছি, তখন আপনারা এখানে লিঙ্ক ট্যাগ তো লিখতেছেন এবং ভুল লিখতেছেন। জাস্ট এখানে লিঙ্ক লিখলেই হয়, লিঙ্ক সিএসএস দিলেই ও বুঝে যায় যে কি তৈরি করছে। তাহলে এখন দুইটা কাজ করছি, একটা কাজ তিনটা ট্যাগ নিছি। এবার H1 কে দিছি হচ্ছে একটা আইডি, H1 কে আইডি দিলাম যে এটা আমার হেডিং 1। আপনি যে কোনো নামই দিতে পারেন, হেডিং 1, হেডিং 2, হেডিং 3। হ্যাঁ হ্যাঁ, স্পেসিফিক করার জন্য আইডি একটা অ্যাট্রিবিউট, স্পেসিফিক ইনফরমেশন অ্যাড করার জন্য। আচ্ছা, লরেন দিলাম না, না দিয়ে বলেন এখানে দিলাম, ধরেন আপনার নামই দিলেন, আপনার নাম কি? সুজনা। H2 দিলাম, H2 একটা এলিমেন্ট, তার সাথে ক্লাস দিলাম, ক্লাস দিলাম কি যে হেডিং 2, ঠিক আছে, আর এখানে পি, ঠিক আছে। এখন আমি তিনটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। এবার আরো কয়েকটা পি নিই, দাঁড়ান, পি 4-5টা নিলাম। ঠিক আছে, আর H1 ও আরো দুইটা নিলাম সাপোজ। এগুলাকে কোনো ক্লাস আপাতত দেইনি, আইডি বা ক্লাস কিছুই দিলাম না, সিম্পল রাখলাম। আচ্ছা, আপনার নাম জানি কি, বিদিশা নাকি মহুয়া, মরিয়ম, মরিয়ম। আচ্ছা, একটা বানান লিখলাম, নামের বানানে ভুল নাই। আর আপনার নাম হলো তাইবা নাকি? নামের বানানে ভুল নাই, হ্যাঁ, মাইন্ড করেন না, যা খুশি তাই লিখছি বাস বুঝানোর জন্য। তো এখানে H1 এ মাঝখানে মাঝখানে নিয়ে আসলাম কয়েকটা H1। মানে ধরেন একটা ওয়েবসাইট, এরকম আপনার কিছু H1 আছে, ঠিক আছে, তারপরে H2 আছে কিছু, আর H3 আছে, ওকে। এবার আমি বলতেছি কি, আমি প্রথমে এলিমেন্ট ধরে বুঝছি, এটাকে যেটা বলে, এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। হ্যাঁ, আমি একটু কমেন্ট করি। কমেন্ট কিভাবে করে? কমেন্ট হচ্ছে, দাঁড়ান, এলিমেন্ট সিলেক্টর, ঠিক আছে। এবার আপনি তো এটাকে ধরে কন্ট্রোল হ্যাশে ক্লিক করলে, কন্ট্রোল স্ল্যাশে ক্লিক করলে ইয়ে হয়ে যায় কমেন্ট। সিএসএস এর কমেন্ট হচ্ছে স্ল্যাশ স্টার্ট, তারপর আবার স্টার্ট স্ল্যাশ, এরকম হচ্ছে কমেন্টের নিয়ম। হ্যাঁ, তো এলিমেন্ট সিলেক্টর বলতে বোঝাচ্ছি আমি পি একটা এলিমেন্ট সিলেক্টর দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম,
দেওয়ার পরে এবার প্রপার্টি এবং ভ্যালু দিব, ঠিক আছে। ওকে, এইটুকু দিলাম, সেভ করে দিলাম। এবার দেখি আউটপুট কি হচ্ছে। আমার সবগুলো পিকে কি করতেছে, তারা কালার করে দিচ্ছে। এলিমেন্টে হচ্ছে এটার সুবিধা আবার অসুবিধা। কেন? আমি যদি মন চায় যে না আমি শুধু তৈয়বাকে কালারিং করব, আর কাউকে কালারিং করব না, তৈয়বার আন্ডারে যে পি ট্যাগ গুলো আছে সেগুলোকে কালারিং করব, বাকি কাউকে কালারিং করব না। আর আমি যখন পি এলিমেন্ট দিয়ে ধরতেছি তখন সব যত পি পাচ্ছে সবাইকেই কালার করে দিচ্ছে। তো এক্ষেত্রে আমরা এটাকে বলা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। তাহলে ম্যাম এলিমেন্ট সিলেক্টর আছে, এছাড়াও আছে কি আইডি সিলেক্টর আছে এবং ক্লাস সিলেক্টর আছে। আইডি সিলেক্টর এবং আরেকটা কি বলছি, ক্লাস সিলেক্টর। জি, আইডি অ্যাট্রিবিউট হচ্ছে আরো স্পেসিফিক। পি সিলেক্টর, সেও সিলেক্টর, পি এলিমেন্ট সেও নিজেও একটা সিলেক্টর, সিলেক্ট করলেন, কিন্তু কি বললেন যে H1 H2 পি এর মধ্যে শুধু পি কে কালার করুন। এটা তাহলে একটা গেল, একটা স্পেসিফিকেশন গেল। এবার আপনি আরো স্পেসিফিক করতেছেন, না সব পিকে না, পার্টিকুলার এক দুজনকে করবা, সবাইকে করবা না। আচ্ছা, তখন আপনার কাজ হচ্ছে আইডি অথবা ক্লাস দিয়ে ডিফাইন করে দেওয়া। আইডি আরো স্পেসিফিক করে, ক্লাসও একই। এবার কি করলাম, আইডি যখন হবে মানে বিষয়টা হচ্ছে যে তখন কিভাবে লিখবো, সিনট্যাক্সটা কিভাবে লিখবো। প্রথমত এখন যেটা শিখতেছি, তিনটা প্রসেসে আমরা সিলেক্টরকে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে এলিমেন্ট, একটা আইডি আর একটা ক্লাস। এবার আইডি কে যখন বলবে যে আপনি আইডি সিলেক্টর এর সিনট্যাক্সটা লিখেন, রাইট ডাউন দ্য সিনট্যাক্স ফর আইডি সিলেক্টর, তখন কিভাবে সিনট্যাক্সটা লিখবেন। আইডির জন্য আমরা দেই হচ্ছে হ্যাশ, ঠিক আছে, আইডির জন্য দেই হচ্ছে হ্যাশ। তাহলে কি থাকবে, আইডি সাইন থাকবে হ্যাশ। এবার আইডির যে নাম দিছেন, আইডির নাম কি দিছেন, হেডিং 1, রাইট। আইডির নাম দিছে কি, হেডিং 1। তাহলে আইডির জন্য হ্যাশ, আইডির নেম, যে আইডিটা দিছেন তার নাম, এবং প্রপার্টি। এবার প্রপার্টি এর ভ্যালু আপনি যে কোনো কিছু দিতে পারেন, যে টেক্সট অ্যালাইন দিলেন, হ্যাঁ টেক্সট অ্যালাইন দিলেন, সেন্টার দিলাম, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আইডি সিলেক্টরের ধাপ। এই টেক্সট অ্যালাইন যখন সেন্টার দিলেন তখন এটার আউটপুট দেখেন তো কি হয়। মাঝখানে চলে আসছে, হ্যাঁ সবাই কি আসছে, আমার তো H1 আরো দুইটা আসছে না, আরো স্পেসিফিক হবে। না, আইডি হচ্ছে স্পেসিফিক করার জন্য যে কাকে দিতে চাচ্ছ। আপনার ক্লাস আইডি কি আপনাকে মিন করে না, নাকি সবাইকে মিন করে। প্রথমত ধরেন যদি আমি এলিমেন্ট ওয়াইজ ধরি, আপনারা এখানে কেউ ফিমেল আছেন, কেউ মেল আছেন, তাহলে কি আপনাদের এলিমেন্ট গুলো যদি হয় কেউ ফিমেল কেউ মেল। এবার মেইলের ভিতরে আপনারা আছেন ধরেন 24 জনের মধ্যে 12 জনই মেল আছে। তাহলে এখন আমি যদি বলি যে আমার মেল স্টুডেন্টরা সবাই সামনে এসে বসেন, তাহলে সবাই চলে আসবেন না, সব মেলকে সবাই মেল চলে আসবেন না। এবার আমি আপনাকেও না, আমি ধরেন নাম কি আপনার, আপনার নাম দিন ইসলাম, ধরেন আমি দিন ইসলামকে চাচ্ছি ওর সামনে চলে আসুন, তাই না। তাহলে আইদার ওর নাম ধরবো, এই নাম ধরাকে ধরে নিলাম যে ক্লাস, ওকে একটা ক্লাস ক্লাস দিলাম, আর ওর একটা আইডি দেবো। এবার আইডিটা আমি যে কোনো কিছু দিতে পারি না, আমি বলতে পারি না যে আপনার আইডি 12,
আবার বলতে পারে আপনার আইডি 15, এনিথিং। আবার বলতে পারি যে দিন ইসলাম 1, দিন ইসলাম 2, বলতে পারি না? তাহলে ভ্যালু আমি যে কোনো কিছু দিতে পারি, বাট আইডি ওকে কি করতেছে, স্পেসিফিক করতেছে। আর ক্লাস যেটাকে বুঝাচ্ছি, ক্লাস মানে ওই ক্লাস না যে ক্লাস বুঝাচ্ছি, ক্লাস হচ্ছে ধরেন এটা নেম দিচ্ছি, নেম ক্লাস। যখন আপনি ক্লাসের সিনট্যাক্স লিখবেন, ধরেন ক্লাস দিচ্ছি কি, মানে আইদার আইডি দিয়ে আপনি স্পেসিফিক করতে পারেন অথবা আপনি ক্লাস দিয়ে স্পেসিফিক করতে পারেন। ঠিক আছে, আপনার নাম যেমন আপনার স্পেসিফিকেশন, এরকম এই এলিমেন্টের ক্ষেত্রে ক্লাস হচ্ছে তার একটা স্পেসিফিকেশন। এবার ক্লাসের ক্ষেত্রে সিনট্যাক্সটা কি হবে, ডট, এবার ক্লাস নেম কি, হেডিং 2, ক্লাস নেম কি, হেডিং। কপি করেন, তারপর এখানে পেস্ট করেন। এবার বাকি কাজগুলো সেম, দুইটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, মানে সেকেন্ড ব্র্যাকেটের শুরু, সেকেন্ড ব্র্যাকেটের শেষ। আপনার তো এটা মনেও রাখতে হবে না, কারণ আপনি জানেন আমার এখানে সবকিছু সাজেশন দিয়েই দেয়। এবার হেডিং 2 কে আপনি বললেন যে কি দিব বলেন, টেক্সট শ্যাডো দিই, টেক্সট শ্যাডো ধরেন 20 পিক্সেল দিয়ে দিলাম। এই কি হয়, আদৌ কিছু হয় কিনা, হয়ে গেল। কাকে দিছি, হেডিং 2, হয় নাই, কালারই দিই, কালার টালার দিলে সুবিধা। আচ্ছা, টেক্সট ডেকোরেশন না, টেক্সট কালার, শুধু কালার, সি ও কালার, টেক্সট কালার না কিন্তু, আবার এটা মনে রেখেন। ঠিক আছে, বাজে একটা কালার আসছে না, সুন্দর একটা কালার দিয়ে দিন আপনারা, রেড বা টমেটো দেন, টমেটো। আমার এক স্যার ছিল, কথায় কথায় টমেটো কালারটা দিত বোঝানোর জন্য আর কি, মানে টমেটো কালার একটু ব্রাইট তো। ঠিক আছে, তাহলে আপনার প্রথম ইনিশিয়াল কথা হচ্ছে যে 3 প্রকারের সিলেক্টর হয়। একটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, যেটা মানে সরাসরি এলিমেন্টকে ধরলেন না, এর বাইরে আর তেমন কিছু নাই। হেডিং, আপনাকে এই যে আইডি সিলেক্টর লিখতে সিনট্যাক্স দিবে, যে রাইট ডাউন দ্য সিনট্যাক্স ফর আইডি সিলেক্টর। খাতায় যখন লিখতে দিবে তখন কি লিখবেন, প্রথমে হ্যাশ দিবেন, তারপরে সিলেক্টরের নাম, ক্লাসের নাম দিবেন। এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন। আরেকটা আছে বলতেছি, দাঁড়ান। হ্যাঁ, না, আইডির একটা ভ্যালু তো থাকতে হবে, একটা ভ্যালু আছে না, এই যে ভ্যালু। তখন তো আপনার কিছু নাই, তখন আপনি আইডি দিয়ে যে কোনো একটা বানিয়ে বলে কিছু একটা লিখে দিয়ে, নাম যে কোনোটা দিয়ে জাস্ট এই দুটা রাখবেন। আর এই যে প্রপার্টি লিখলেন, কোলন দিলেন, ভ্যালু লিখতে হবে। অর্থাৎ এই সিনট্যাক্সটা পুরোটাই লিখতে হবে। জাস্ট সিলেক্টর এইটুকু তিনটার ক্ষেত্রেই সেম, তাই না? এলিমেন্টের ক্ষেত্রে শুধু পি, আইডির ক্ষেত্রে হ্যাশ, আর ক্লাসের ক্ষেত্রে ডট। এটা কি বুঝছি কিনা বলেন? হ্যাঁ, এইভাবে তো দেখাবেন। এটা দেখালে তো হবে না, এটা তো বলে নাই যে আইডি বোঝা যাচ্ছে না, তো নাকি দেখে বুঝা যাচ্ছে? হ্যাঁ, বুঝাইতে হবে, এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে। এটা হচ্ছে এলিমেন্ট, এটা হচ্ছে আইডি, আর এটা হচ্ছে কি ক্লাস। ডট, পুরোটা একটা সিনট্যাক্স। কি কইতেছি, কই আছে, এই ক্লাসের সামনে বসবেন, পুরোটাই সিনট্যাক্স। তার মধ্যে এইটুকু অংশ তিনটার ক্ষেত্রেই সেম, রাইট? প্রপার্টি আর ভ্যালু, প্রপার্টির আগে কোলন হবে, ভ্যালুর পরে সেমিকোলন হবে, এইটুকু সেম লিখতে হবে। সিলেক্টরটা চেঞ্জ হয় কত, একটা হচ্ছে পুরোপুরি পি ধরে করি, আর একটা হচ্ছে ডট ধরে করি, আর একটা হচ্ছে হ্যাশ ধরে করি, আরেকটা আছে স্টার। স্টার মানে হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। আপনি যদি বলেন যে আমার সবগুলো পি এর
চারপাশে মার্জিন প্যাডিং হবে 0 পিক্সেল বা 2 পিক্সেল করে। মার্জিন প্যাডিং হবে, মার্জিন প্যাডিং তো বুঝেন নাই, মানে নর্মালি বলতেছে আর কি, যে ওয়েবসাইটে যত টেক্সট আছে সব টেক্সটের মার্জিন প্যাডিং হবে 0 পিক্সেল করে। তখন এটাকে বলা হয় স্টার, ইউনিভার্সাল সিলেক্টর। এই যে দেখেন আপনাদের সিবিএলএম এ খুব সুন্দর করে এগুলো বলে দেওয়া আছে। আপনারা তো অনেক ব্যস্ত থাকেন, আপনাদের হয়ে আমি সিবিএলএম পড়ি, ঠিক আছে। যাই হোক, এখন কষ্ট করি, অ্যাসেসমেন্টের দিন শুধু হাসবো আর দেখবো আপনারা যে কি করতেছেন। আপনারা যদি সিএসএস এ যান, সিএসএস শুরু হয় হচ্ছে 218 নম্বর পেজ থেকে। এখানে গিয়ে দেখেন কি সুন্দর করে বলে দেওয়া আছে, মানে একজন ট্রেনারেরও দরকার নাই, কত সুন্দর করে তারা বলে দিচ্ছে। এক্ষেত্রে হচ্ছে 218 ছিল, 228 মনে হয়, 223 থেকে সিএসএস শুরু। হ্যাঁ, 21 সরি 19 18 18 218 থেকে সিএসএস শুরু। হ্যাঁ, 218 থেকে সিএসএস শুরু হয়ে আপনার বিএস কোড তো এগুলো আমরা করে ফেলছি। আপনি সিএসএস এর কি কি জিনিস শিখবেন বা কি কি জিনিস আপনাকে শিখাতে হবে, এই কয়েকটা জিনিস আপনাকে মাস্ট, এগুলো থেকে প্রশ্ন আসবে শিওর 100%। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আসলো, এরপরে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস বলছি। আইডেন্টিফাইং টাইপস অফ সিএসএস বলছি কিনা, বলছি, ভুলে গেছি। কয়েকজন তাকে আছে কিছু বলে না, বলছি কি বলি নাই সেটাও হইতে পারে না, কি অবস্থা বলেন। আচ্ছা, দেখেন একদম বিস্তারিত বলে দিছে। কেউ যদি আমার ক্লাস তো না বুঝেন, সে এই যে এই যে এখান থেকে, হ্যাঁ, 259 নাম্বার পেজ থেকে দেখেন বলতেছে যে আপনার সিলেক্টরস কয়টা আছে। আমি তো বলছি যে মাত্র 3টা 4টা আছে। দেখেন এখানে কি বলতেছে, সিলেক্টরস ইনটু 5 ক্যাটাগরিজ। তারা 5 ক্যাটাগরিজে সিলেক্টরস কে ভাগ করছে। প্রথমে কি বলছে, সিম্পল সিলেক্টর, সেটা কি বেসড অন নেম, আইডি, ক্লাস। ওকে, আচ্ছা। এরপর বলছে কম্বিনেটর সিলেক্টরস। আপনাকে যদি বলে যে সিএসএস কয় টাইপের, এখানে যে কয় টাইপ লেখা আছে সেটাই সুন্দর মতো লিখে দিবেন। সিওডো এলিমেন্ট সিলেক্টর, সিওডো ক্লাস এলিমেন্ট, এগুলো আমরা যখন আরো ডিপে যাব তখন দেখবো, আপাতত এটা দরকার নেই। জাস্ট মনে রাখেন 5 টাইপস, এর মধ্যে আমি যে 4টার কথা বলছি, আইডি, ক্লাস, এলিমেন্ট, আর একটা হচ্ছে ইউনিভার্সাল। এটা একটু বুঝি, হ্যাঁ। এই যে বলা হচ্ছে দা সিএসএস এলিমেন্ট সিলেক্টর, মানে যে কোনো একটা এলিমেন্ট ধরে আপনি যে সিলেক্টরটা দিলেন সেটাই হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। আইডি সিলেক্টর এর জন্য এই যে দেখেন, দেখছেন, জাস্ট এতটুকু লিখে দিলেই হবে, আইডি প্যারা 1 টেক্সট এলাইন সেন্টার কালার রেড, এটুকু লিখলেই হবে। এটাকে বলা হচ্ছে প্রপার্টি, আর এটাকে বলা হচ্ছে কি প্রপার্টির ভ্যালু। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে ক্লাস সিলেক্টর, জাস্ট এখানে কি আসতেছে ডট, আর এখানে কি ছিল হ্যাশ, এইটাই চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তাহলে সিএসএস আইডি সিলেক্টরের পরে সিএসএস ক্লাস সিলেক্টর, আর হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। মানে ইউনিভার্সাল সিলেক্টর হলো, আমি এটা দিয়েই দেখাই, এখানে দিয়েই দেখাই, স্টার দিলেন, স্টার মানে
এই স্টার্ট দিলেন। এবার বললেন যে টেক্সট অ্যালাইন, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সবার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আচ্ছা বর্ডার দিই, বর্ডার ধরেন 2 পিক্সেল সলিড, কালার দিলাম ধরেন গ্রিন ইয়েলো। ঠিক আছে, দেখি কি আউটপুট হয়। মানে সবাই পেয়ে গেছে। ইউনিভার্সাল সিলেক্টর মানে আপনি ইন্ডিভিজুয়াল একজনকে না দিয়ে সবাইকে দিয়ে দিলেন, দ্যাট ইজ কল ইন্ডিভিজুয়াল সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর, সবাই পাবে। বুঝতে পারছেন? সবাই একটা একটা করে বর্ডার পাইছে, প্রত্যেকটা ট্যাগের চারপাশে একটা করে বর্ডার পাইছে। এবার বর্ডার দিয়ে আরো কাজ আছে, কন্টেন্ট বর্ডার মার্জিন প্যাডিং। এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা এই সামনে আগাচ্ছি ব্রেক, আফটার ব্রেক। ঠিক আছে, তাহলে ইউনিভার্সাল সিলেক্টর আছে, বুঝতে পারছি যে সবাই পাবে। হ্যাঁ হ্যাঁ দেওয়া যায়। ইউনিভার্সাল সিলেক্টর মানে না, ইউনিভার্সাল সিলেক্টর এইটাই দেয়, দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে ভরা থাকে মার্জিন প্যাডিং 0 পিক্সেল, মানে আপনার ওয়েবসাইটে যতগুলা মার্জিন প্যাডিং দিবে বাই ডিফল্ট 0 পিক্সেল হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পারছেন, ওটা এই স্পেসিফিক ভাবে দেওয়া যাবে না। ইউনিভার্সাল সিলেক্টর মানে সবাই পাবে। ঠিক আছে, আবার একটা আছে গ্রুপিং সিলেক্টর। গ্রুপিং মানে কি, যে আপনি সবাইকে দিবেন টেক্সট অ্যালাইন সেন্টার, দেখেন আপনি H1 কেও দিবেন, H2 কে দিবেন, P কে দিবেন, সবাইকেই দিবেন তা না করে, মানে এত লাইনের কোড না লিখে যাদেরকে এই কয়টা প্রপার্টি এবং ভ্যালু দিবেন তাদেরকে একসাথে করে গ্রুপ করে একটা দিলেন, এটাও পসিবল। বুঝতে পারছেন? আপনি H1 H2 H3 তিনটাকে ইন্ডিভিজুয়ালি টেক্সট অ্যালাইন সেন্টার কালার রেড না দিয়ে যাদেরকে এই জিনিসগুলো একসাথে দিবেন। যেমন ধরেন আমার বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে একটা ওয়েবসাইটে আপনার কয়েকটা সেকশন থাকে, একটা থাকে দেখছেন তো যে টপ ডিল, ওমেন সেকশন, ম্যান সেকশন, হ্যাঁ এরকম 4টা ছিল না, 4টা সেকশন ছিল, সবগুলোর জন্য একটা করে H1 লিখছেন, তাই না? এবার আপনি চাচ্ছেন যে H1 এর প্রত্যেকটার কালার রেড হোক, এটা একটা স্পেসিফিক ফন্ট পাক, হ্যাঁ সবকিছুই মানে এই সবগুলো সবার জন্য একরকম হোক, তখন আপনি গ্রুপ করে লিখে দিলেন, প্রত্যেকটা গ্রুপ করে লিখে দিতে পারেন। বুঝতে পারছেন? তাহলে গ্রুপ সিলেক্টর, আমাদের এই 4টা সিলেক্টর নিয়ে এখানে খুব আলোচনা করছে, আমাদের এই 3টা জিনিস জানলেই হবে। ঠিক আছে, তারপরে আমরা ইনলাইন এক্সপ্লেন দেখে এবার আমরা ইয়াতে যাব, ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ড আমাদের নেক্সট টপিক, এখানে মেবি ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে সিএসএস কি, আজকের ক্লাসের মধ্যে প্রথম রিটেনের কোশ্চেন আসতে পারে সিএসএস কি, তারপরে সিএসএস এর সিলেক্টর, কয় প্রকারের সিলেক্টর আছে, 5 প্রকার এখানে সুন্দর করে লিখে দিছে। এই 5 প্রকার 6 প্রকার এটা নিয়ে একটা ঝামেলা আছে। হ্যাঁ যেহেতু সিবিএলএম এ 5 প্রকার দেওয়া আছে, আপনারা 5 প্রকারই লেখেন, আপনি ডাব্লিউসি স্কুলে গিয়ে দেখবেন এটা 6 দেখাচ্ছে। ঠিক আছে, তো সিলেক্টর কয় প্রকার, এটা একটা প্রশ্ন। এখানে সিউডো সিলেক্টর কি, এগুলো আসে, আমরা আস্তে আস্তে যখন কাজ করবো তখন দেখবো। এখানে মেইন জিনিসটা আমি বলে রাখি যে সিলেক্টর কয় প্রকার সেটা আসবে। এবার এলিমেন্ট সিলেক্টরের সিনট্যাক্স, এলিমেন্ট সিলেক্টর কমা ক্লাস সিলেক্টর কমা আইডি সিলেক্টর এর সিনট্যাক্স রাইট ডাউন, এটাও প্রশ্ন, যে কোনো একটা দিয়ে দিবে, একটা শিখলেই বাকিগুলা পারবেন। হ্যাঁ এটা আসবে। আর আরেকটা হচ্ছে যে কয় প্রকারের সিএসএস আছে, কোন সিএসএস এর কি অর্থ বহন করে, এটাও কিন্তু চাই, জানতে চাই কোন সিলেক্টর কি অর্থ বহন করে সেটাও জানতে চাই। ইনলাইন সিএসএস মানে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলেন, ট্যাগের ভিতরেই, ইন্টারনাল মানে স্টাইল, হেডের ভিতরে যে স্টাইল ট্যাগ আছে তার ভিতরে যে
সিএসএস লিখবো সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল সিএসএস মানে হচ্ছে আমি স্টাইল ডট সিএসএস নামে যে ফোল্ডার তৈরি করি, ফাইল তৈরি করি, তাকে লিঙ্ক করে যে সিএসএসটা করি সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। বলতেছি ঠিকই, লেখার সময় আপনারা আর কিছু লিখতে পারেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু ব্রেক নেই, তারপর আবার শুরু করব। এক্সটার্নাল সিএসএস, হ্যাঁ, আপনি এতক্ষণ ধরে যে সিএসএসটা করলাম সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, না ক্লাস না সিএস। আচ্ছা, তাহলে যদি এক্সটার্নাল সিএসএস, এবার যদি বলা হয় যে ইন্টারনাল সিএসএস কি? ইন্টারনাল মানে এক্সটার্নাল কেন? অ্যাকচুয়ালি এক্সটার্নাল কেন, সিএসএস কেন এক্সটার্নাল বলতেছি? বিকজ আমার এই যে স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল, আপনি যদি ফোল্ডারটা দেখেন, স্টাইল ডট সিএসএস নামে আমার যে একটা ফাইল আছে যেখানে আমি কিছু কোডিং লিখেছি, সেটা ইন্ডেক্স ডট পিএসপি কে বা ইন্ডেক্স ডট এইচটিএমএল কে তো জানাইতে হবে, তাই না? না জানালে কি ও জানবে যে আলাদা করে একটা ফাইল লিখছেন? তাহলে এই যে ইন্ডেক্স ডট, আপনি যদি এই জিনিসটা না লিখেন, তাহলে কি হবে? আপনার শুধু এইচটিএমএল এর কোডগুলো দেখবেন, এইচটিএমএল এর যে কোডগুলো লিখে রাখছেন সেগুলো দেখবেন, বাট কোনো স্টাইল দেখবো না। তো আমাকে আগে ইনফর্ম করতে হবে। এই ইনফর্ম করার কাজটা করা হচ্ছে লিংক নামে যে ট্যাগটা আছে, সে ইনফর্ম করে যে স্টাইল ডট সিএসএস নামে তোমার একটা পেজ আছে, এটাকে এই জন্যই মানে লিঙ্ক করানো। আচ্ছা, লিঙ্ক না করা, যদি ম্যাম আমি যদি লিঙ্ক টিঙ্ক কিছু করাবো না, তাহলে কেমনে হবে? তাহলে আপনার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি ইন্টারনাল সিএসএস করতে পারেন। আপনি কি করতে পারেন? ইন্টারনাল সিএসএস। অনেক সময় ধর ছোটখাটো কাজ লাগবে, তখন আমরা কি করি? ইন্টারনাল সিএসএস দিয়ে কাজ সেরে নিই। ইন্টারনাল সিএসএস লেখার জন্য আপনাকে স্টাইল ট্যাগটা কাজে লাগাবে। আপনার যখন ইন্টারনাল তিনটা সিএসএস বলতেছেন, তিনটা সিএসএস বললেই হবে না, আপনাকে বলতে হবে যে স্টাইল ট্যাগের ভিতরে আমি যখন কোনো একটা স্টাইলিং দেব, তখনই সেটাকে হবে হচ্ছে কি ইন্টারনাল সিএসএস। কিভাবে? বিষয়টা খুব সিম্পল, যে এই যে স্টাইল ট্যাগ, এই স্টাইল ট্যাগের ভিতরে আপনি যখন কাজটা লিখবেন, ওই সিলেক্টরের যে ভ্যালুটা লিখবেন সেটা কিন্তু সেম, এখানে যা লিখছিলেন ঠিক সেম প্রসেসেই লিখবেন। কি লিখবেন? যে পি ট্যাগের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্লু। সেম প্রসেসে লিখছি না? স্টাইল ট্যাগের ভিতরে কি লিখছি? ব্যাকগ্রাউন্ড কালার দিছি ব্লু। এখানে যা লিখছিলাম সেম প্রসেসে লিখছি না, কালারটা ডিফারেন্ট বাট সেম প্রসেসই তো। তাহলে এটাকে একটা বিষয় হলো যে আমি প্রত্যেকটা পি ট্যাগে প্রথমে কি কালার দিছি দেখেন। আমার এক্সটার্নালে লেখা পি এর কালার কি? ব্রাউন। ইন্টারনালে সেই একই পি এর কালার হচ্ছে ব্লু। তাহলে ব্রাউন না পেয়ে ব্লু পেলো কেন? প্রথমে বলছিলাম যে ওয়েবসাইট উপর থেকে নিচে পড়ে, প্রথমে পাইছে এরে,
দিসের কালার কি ব্রাউন, এরপরে পাইছে এরে, তখন কালার দিছে কি ব্লু, আর তারপরে পাইছে আবার স্পেসিফিক একটা ট্যাগে গিয়ে পাইছে কি ইয়েলো। তো পাওয়ার বেশি কার? ইনলাইন সিএসএস এর পাওয়ার সবচেয়ে বেশি। ঠিক আছে, আপনি যদি সিএসএস এ গিয়ে আপনি ডাব্লিউসি স্কুলে যদি গিয়ে দেখেন, ও আমার তো নেট নেই, নেট আপনারা ডাব্লিউসি স্কুলে যান, গিয়ে দেখেন একটা আছে যে সিএসএস কি বলে, দাঁড়ান আমার মোবাইল থেকে নেট নেই। জি জি জি, আবার একটু বলেন। হুম হুম হুম, এক্সটার্নাল সিএসএস এর জন্য লিংক, লিংক অ্যাট্রিবিউট, ইয়েস। দাঁড়ান একটু ওয়েট করেন, আমি একটু হটস্পটটা অন করি মোবাইলে। ইন্টারনাল প্রায়োরিটি যদি দেখতে চান, আমাদের সিবিএলএম এ আছে, বাট এখানে হাউ টু অ্যাড ইন্টারনাল ইনলাইন মাল্টিপল সিএসএস স্টাইল, এখানে কোথায় যা আছে। আচ্ছা তাহলে ইয়ে থেকেই দেখায়, দাঁড়ান এখান থেকেই দেখায়, সিবিএলএম এ দেওয়া আছে, হ্যাঁ, যে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি। একটু আগাই, এই যে এখানে সুন্দর করে লেখা আছে, হ্যাঁ, যে আপনার কতগুলো সিএসএস আছে। আবারও বলতেছি, সিএসএস কয় প্রকার, আমি একটু আগে দেখাইছি। ফিনিশ যুক্ত চা আনছেন না, এই যে থ্রি টাইপস অফ সিএসএস বোঝে না, ওই থ্রি টাইপস অফ সিএসএস দেখছেন। এবার উদাহরণ দিয়ে বলে দিচ্ছে, আপনার এত উদাহরণ লাগবে না, আপনি জাস্ট এখানে গিয়ে এটা লিখলেই হবে, হ্যাঁ।
আচ্ছা, এখন বলা হচ্ছে প্রায়োরিটি কার বেশি, দেখেন প্রায়োরিটি স্যার বলতেছে ইনলাইন সিএসএস হ্যাজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি that comes internal or embedded followed by external, মানে for external css has least priority, ঠিক আছে? তাহলে আপনার এটা জানতে হবে না, আপনি মোটামুটি এটা আইডিয়া করে নেন। আমার 3 প্রকারের সিএসএস আছে। ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে কি হবে বলেন? আপনার নাম কি? বিদ্যুৎ। বিদ্যুৎ বলেন, 3টা সিএসএস এর মধ্যে কোনটা কি? আপনি এদিকে চলে আসেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে এসে সবাইকে একটু বলেন। আসেন, ক্লিয়ার না হলে বলছেন না কেন যে ক্লিয়ার না? সামনে আসেন, এখন ক্লিয়ার হবে, সামনে আসেন, আসেন সামনে। বলেন এবার সবাইকে বলেন, আমার আমার কথা। এদিকে ওদিকে ফিরেন, আমাকে বলতে হবে না, ওদিকে ফিরেন, এদিকে দাঁড়ান, এখানে দাঁড়ান, মাঝখানে দাঁড়ান, গিয়ে এবার সবাইকে বুঝান, তিনটাই বুঝান। আমি আপনাকে হেল্প করবো, আপনি সামনের দিকে তাকান, সামনে সামনে ওদের দিকে, হ্যাঁ আপনি বুঝান, আমি বলতেছি, বলেন বলেন এবার বলেন, কয়টা সিএসএস আছে এটা বলেন আগে। হ্যাঁ কি কি? আর একটু সাইড হয়ে যান, আপনার গায়ে ইয়ে করতেছে। ওদেরকে বুঝান, আমি তো পারি, ওরাও পারে না, ধরে নেন, হ্যাঁ বলেন। হ্যাঁ দেখ, আর সবাই মিলে তো, হ্যাঁ বলেন। হুম, জড়তা কাটান। হুম, জড়তা কাটাতে হবে, হ্যাঁ বলেন, সবাইকে বলেন, না যে আমার গলা যেমন ওই যে পিছনে যেটা বসে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে বলতে হবে, হ্যাঁ বলেন বলেন। আর আপনার লোড আপনি না আইদার এদিক পাশে যান না এই পাশে যান, দেখেন কোন পাশে গেলে আপনার গায়ে পড়বে না। হ্যাঁ এবার বলেন, হ্যাঁ বলেন। 3টা সিএসএস কি কি? ইন্টারনাল আর এক্সটার্নাল, হ্যাঁ। এবার ইনলাইন বলতে আপনি কোনটা বুঝবেন? ইনলাইন বলতে বুঝতেই পারতেছি, নামই প্রকাশ পাচ্ছে যে ট্যাগের সাথে, ট্যাগের সাথেই যেটা, সেটা হচ্ছে ইনলাইন, হ্যাঁ। এবার ইন্টারনাল কি? যদি বলে যে ইন্টারনাল লিখেন, তখন কি করবেন? স্টাইল ট্যাগের ভিতরে, ঠিক আছে, স্টাইল ট্যাগের ভিতরে আমরা যখন দেবো সেটা হচ্ছে ইনলাইন, আর না ইন্টারনাল। আর এক্সটার্নাল কোনটা? লিঙ্ক ট্যাগের ভিতরে, লিঙ্ক ট্যাগের ভিতরে, ঠিক আছে। এবার আবার সবাই বলেন। হুম, হুম। যে স্পেসিফিক একটা ট্যাগের ভিতরে, এটা ট্যাগের স্টাইল ডট সিএসএস মাধ্যমে আমরা যে করি, বা লিঙ্ক ট্যাগের ভিতরে যে, মানে লিঙ্ক ট্যাগের ভিতরে স্টাইল ডট সিএসএস কে অ্যাড করানোই হচ্ছে এক্সটার্নাল, হ্যাঁ। আর আর ইন্টারনাল বা এমবেডেড হচ্ছে স্টাইল ট্যাগের ভিতরে যে সিএসএস টা দেই, সেটাই হচ্ছে ইন্টারনাল। যান, এগুলো লিখতে থাকেন বা খাতায় গিয়ে লিখে নেবেন, ঠিক আছে? তাহলে হ্যাঁ হ্যাঁ, মানে আপনি এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারলেও হবে, বাট লিখলেও গুড, আপনার কনসেপ্টটা ক্লিয়ার, ঠিক আছে? কারণ খুব বেসিক থেকে প্রশ্ন করে তো। আর এমনিতে বোঝার জন্য বলতেছি, প্রায়োরিটি কার বেশি? ইনলাইন, ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, হ্যাঁ। কারণ ব্রাউজার দেখেন, ব্রাউজার যদি ধরেন, ব্রাউজার প্রথমে কি পড়ে? প্রথমে এটা পায়, উপর থেকে পড়া শুরু করে। ডক টাইপ এইচটিএমএল পেলে তারা বুঝে যে HTML5 এর সিনট্যাক্স গুলো কাজ করবে। HTML5 এর জন্য যে সিনট্যাক্স আছে, HTML4 ছিল, 3 ছিল, 2 ছিল, 1 ছিল। কিছু কিছু ট্যাগ আছে দেখবেন আমার এখানে এরর দেয়, দেখবেন ছোট করে একটা এরর মেসেজ দেয়। কিছু কিছু ট্যাগ আছে যেগুলো HTML5 এ ছিল, এখন আর, আগে ছিল HTML2 3 তে ছিল, এখন আর কাজ করে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে পরে তারপরে ল্যাং ইংলিশ পেলে বুঝে যে এই প্রত্যেকটা জিনিস ইংলিশে আসবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হ্যাঁ। ইউটিএফ দিয়ে বুঝাচ্ছি যে ট্রান্সলেট করার ঝামেলা বুঝে। এখান থেকে নিচে নিচে পড়তে পড়তে প্রথমে কাকে পায়? এক্সটার্নাল কে পায়। হ্যাঁ, হেডের মধ্যে স্পেসিফিক,
লিঙ্ক ট্যাগ অলওয়েজ হেডের মধ্যে বসবে, হেড ট্যাগের ভিতরে বসবে। ওটা আমি কনফিউশনে গেলাম না আর কি। হ্যাঁ, আপনার হেড ট্যাগের ভিতরেই বসবে সবসময়। আচ্ছা, তাহলে লিঙ্ক ট্যাগটা প্রথমে পাইলো, তারপরে পাইলো কি দিল যা আছে স্টাইল 10 CSS এর ভিতরে যা আছে সব পেয়ে গেছে। এরপরে এসে পড়বে হচ্ছে এখানে, এখানে এসে দেখবে যে আবার পি এর তাহলে ওভাররাইড হবে, ব্রাউনের পরে ও গিয়ে আবার গ্রুপ দিবে পিকে। এরপরে এসে যখন আবার স্পেসিফিক ট্যাগে যখন আসবে তখন এসে দেখবে এটা পাইছে ইয়েলো, তাহলে সিকোয়েন্সিয়ালি এটাকে পাল্টে দিবে। আপনি যদি ইম্পর্টেন্ট লিখে দিতেন, এখানে ইম্পর্টেন্ট নামে একটা ট্যাগ আছে, সরি মানে এরকম একটা সাইন আছে, এটা যদি দিয়ে দেন, ঠিক আছে, দেখেন এখানে বলতেছে যে ইম্পর্টেন্টের কাজ কি, সিএসএস প্রায়োরিটি যদি দেই, অনেক কিছু আছে, মানে কত কিছু বলেন, বলতে বলতে শেষ। ইম্পর্টেন্ট এক্সক্লেমেটরি সাইন দিয়ে যদি বলে দেন যে ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানলেন একটা ইম্পর্টেন্ট। কেমন লাগে? ইয়েলো ইম্পর্টেন্ট, ওকে, তাহলে আমরা কি দিছিলাম, ব্রাউন তারপরে ইম্পর্টেন্ট, ঠিক আছে। সাইন মারতে হবে আবার, দিলাম দিলাম, তাহলে দেখি বা কি করে, আদৌ কিছু করে কিনা। আপনি প্রায়োরিটি নিজে দিয়ে দিলেন, পাওয়ার পেয়ে গেল, আরো বেশি পাওয়ার দিল, বুঝতে পারছেন? মানে পাওয়ার আপনি বেড়ে দেন না, এত কিছু পাওয়া দরকার নাই, তুমি আমি যেটা দিতেছি সেটাই নাও। তাহলে এখানে যদি আপনি ইম্পর্টেন্ট লিখে দেন তাহলে এই কাহিনী, হ্যাঁ না, ইম্পর্টেন্টের পাওয়ার মানে পাওয়ার হচ্ছে মানে এগুলা আর তখন কাজ করবে না। হ্যাঁ, তাহলে না, তখন ওই সিকোয়েন্স মেনটেন করবে যার প্রায়োরিটি বেশি, ইনলাইন প্রেস, বুঝতে পারছেন? ইম্পর্টেন্ট দেওয়ার মানে কথা হচ্ছে যে আপনার ভালো লাগতেছে না যে আপনি এগুলো দিচ্ছেন, কাজের প্রয়োজনে দিচ্ছেন, বাট এখন আপনি আর চাচ্ছেন না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট দিই, আমরা সিএসএস এ ইম্পর্টেন্টটা দিয়ে রাখি যাতে করে আমি যেটা দিতে চাচ্ছি সেটা যেন পায়। ওকে, যাই হোক, কঠিন বিষয় ভালো লাগবে না, সোজা সোজা বিষয় বুঝি যে আমার তিনখান সিএসএস আছে, তার মধ্যে একটা হচ্ছে ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ওকে, একটা দিয়ে করবেন। হ্যাঁ, আমরা সবসময় স্টাইল ডট সিএসএস করবো, আমরা তো এগুলো নিয়ে কাজ করবোই না, মানে আমরা স্টাইল ডট সিএসএস খুব অল্প কিছু কোড করবো, অল্প কিছু কোড করবো, আমরা বুটস্ট্র্যাপ থেকে সব নিয়ে আসবো। জাস্ট বুটস্ট্র্যাপ যা ঘটবে না, যেমন ধরেন রেসপন্সিভ এর ক্ষেত্রে অনেক সময় বুটস্ট্র্যাপ দিয়েও হয় না, আর একটু রেসপন্সিভ এর জন্য তখন একটু স্টাইল ডট সিএসএস এ গিয়ে একটু স্টাইলিং টাইলিং দিতে হবে আর কি, বেশি না, ঠিক আছে, বুঝতে পারছি। এটা বলে গেলাম, তাহলে স্টাইল ট্যাগের ভিতরে আমরা এটাকে দিয়ে দিব। ওকে, তাহলে প্রায়োরিটি কে পাইলো, ইনলাইন, আপাতত ইনলাইন প্রায়োরিটি পায়। এরপর দেখি নেক্সট কাজ হচ্ছে কি আপনার কালার, কালারের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এটা আমাদের টপিকের দ্বিতীয় অংশ, যে আমরা ইনলাইন টিনলাইন বুঝলাম, কালকে আজকে যা পড়াইছি এটা আপনি শেয়ার আপনি একটু ইয়েতে দিয়ে দিন গ্রুপে, যে আজকে যে আজাইরা প্যাচাল ম্যাম পারছে, ঠিক আছে, সেটা যে আসছেন এবং যে আসেন নাই সবাই পড়ে আসবেন। কালকে ক্লাসে ওই যে আজকে যেমন ওরে স্যাম্পল নিয়ে আসছি, এরকম যে কোনো একজন, আমি ক্লাসে আসার আগে 10-15 মিনিট এই রিভিশন হবে, যে কোনো একজনকে আমি বলবো, সে এসে আমি আজকে যেসব আজাইরা প্যাচাল পারছি এই প্যাচাল গুলা কালকে পারবে, ঠিক আছে, যে কেউ। আর যে সবার লেটে আসবে, মানে 9:40 পরে আসবে, তার প্রায়োরিটি সবচেয়ে বেশি হবে ওই সামনে ক্লাস নেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, ইম্পর্টেন্ট, হ্যাঁ। হুম,
ওটা তো এক্সেপশনাল। শোনেন আমি আপনাদের বলি, শনিবার তো এই যে কালার কালার 3টা প্রসেসে দেওয়া যায়। কালারটা আমরা কি সরাসরি কালার দিচ্ছি কি রেড গ্রিন ব্লু লিখে দিচ্ছি না? আবার আরেকটা কালার ফরম্যাট আছে, সেটা হচ্ছে যে RGB ফরম্যাট। কালারের মানে একটা কালার আপনি সরাসরি সলিড কালারের নাম লিখে দিলেন, রেড গ্রিন ব্লু ইয়েলো, আর এটা হচ্ছে RGB ফরম্যাটে দিবে। RGB মানে রেড গ্রিন ব্লু, প্রাইমারি কালার, তাই না? এবার একটা প্রশ্ন ছিল প্রাইমারি কালার কি, আপনারা দেখছি দু একজন ইয়েলো তো টাকা দিচ্ছেন না, ইয়েলোই ছিল, ঠিক আছে, অ্যান্সারটা ইয়েলোই হবে। কেউ জানি, হ্যাঁ, না না, কে জানি ব্লুতেও দাগ দিয়ে দিছে। আচ্ছা, তো এই RGB আকারে যদি ভ্যালু দিতে চান, বা রেড তো লিখলেন, সলিড কালার লিখে দিলেন, সেটা সবকিছু তো আর সলিড কালার দিয়ে হয় না, বিভিন্ন ধরনের কালার আছে। তখন আমরা RGB ভ্যালু লিখি। RGB ভ্যালু কিভাবে লিখি? এই যে আমরা এইভাবে লিখবো, আমাদের তো এখন আর কিছু লিখতেও হয় না, কষ্ট করে জানতেও হয় না। এই, ঠিক আছে, রেড গ্রিন ব্লু, এটা হচ্ছে প্রাইমারি কালার। দেখি কি কালার দিল ওরা। কিছু তো জানে, ওই যে ইনলাইন সিএসএস এর কারণে, সরি ইন্টারনাল সিএসএস এর কারণে এই কাজ হয়েছে। ইন্টারনাল সিএসএস টা আপাতত অফ করে দিই। হ্যাঁ, প্রাইমারি কালার মানে কি রেড গ্রিন ব্লু। এবার এই যে রেড গ্রিন ব্লু বিভিন্ন ভ্যালু দিতে পারবেন, বিভিন্ন ভ্যালু দেওয়া পসিবল। কত থেকে কতর মধ্যে ভ্যালু দিবেন? 0 থেকে 255 এর মধ্যে দিতে হবে। 0 থেকে 255 এর মধ্যে দিতে হবে। তাহলে আমি যদি হাইয়েস্ট ভ্যালুটা দিই, প্রথমে দিলাম 0, রেডে দিলাম কি, দেখেন কি দেখায়, আমার বিএস কোডটা একটু ঝামেলা আছে। 0 0 RGB 0 0 0, 3টা ভ্যালু হবে। হ্যাঁ হ্যাঁ, RGB 0 0 0, তার মানে কালা, এমনিও তো কালাই হয়, তাই না? ওকে, এমনিতে তো মানে কালোই প্রিন্ট হয়ে আসে। আচ্ছা, আর যদি RGB 2 হাইস্ট ভ্যালু দেন, 255 দেন, তাহলে হবে সাদা, সাদা ভ্যালু, একটা বেশি করে দিচ্ছে। হ্যাঁ, এই জন্যই ধরতে পারতেছে না, সব হোয়াইট। হ্যাঁ, এই, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে RGB যদি দেই, তাহলে 0 0 0 হচ্ছে ব্ল্যাক, লিখে রাখেন RGB 0 0 0 হচ্ছে ব্ল্যাক, আর RGB 255 55, হ্যাঁ হোয়াইট। তাহলে আর হচ্ছে রেড এর জন্য হোয়াইট, গ্রিন এর জন্য হোয়াইট মানে হাইয়েস্ট ভ্যালু, আর ব্লু এর জন্য হাইয়েস্ট ভ্যালু। আর ব্রাউন, বি মানে ব্রাউন ভাইবেন না আবার, বুঝতে পারছেন? বি মানে ব্রাউন না। হুম, অন্য যে কোনো কালার যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে কি করবেন? কালার পিকারে যাবেন, এই যেখানে গিয়ে আপনার মন চাইলো মন মতো একটা কালার দিয়ে দিলেন। ধরেন আপনার এখানে এই এই কালারটা দিতে মন চাইতেছে, পিঙ্কের দিকে যাই, পিঙ্ক পিঙ্ক। হুম, তখন এই যে ভ্যালুগুলো ডিফারেন্স হবে, বাট 255 এর বেশি যাবে না, 255 এর বেশি যাবে না। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এটা একটা ভ্যালু। আচ্ছা, তাহলে তিনটা দেওয়া যায়, একটা হচ্ছে আপনার সলিড কালার নেম দিয়ে দিলাম, RGB ভ্যালু দিয়ে দিলাম, আর একটা হচ্ছে হেক্সা ভ্যালু। হেক্সা ভ্যালু, হেক্সা ভ্যালু। আচ্ছা, RGB এ আছে অনেক জায়গায় দেখবেন, এ মানে হচ্ছে অপাসিটি। অপাসিটি মানে কি বলেন তো? গাঢ় বা হালকা কিরকম হবে? এটার আবার দুইটা ভ্যালু আছে, 0. মানে 0 থেকে পয়েন্ট, মানে 0 থেকে 1 পর্যন্ত। দেখি RGBA,
আলফা মানে কিন্তু অপোজিট। হ্যাঁ, আমি ওই যে একটা ঝাঁকানাকা কালার নেই, ঠিক আছে? এটা তো ঝাঁকানাকা হলো না, এটা সলিড। এখান থেকে কমলা 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 টাইপের কিছু একটা নেই, এই যে সলিড কালার নেই, নাহলে অপাসিটিটা বুঝবেন না। এই লাল লাল লালই নিলাম, যান দেখি দেখি কি হয়। আট জিবির ভিতরে আবার 8 জিবি দিছে, কি যে অবস্থা! আমার এটা পুরো গ্যাস। 0 দিলাম, কি হলো? এবার 0.5 দিলাম। হুম, তাহলে প্রথমে 0 ছিল। আচ্ছা, আগে কালার দেখি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হালকা তো হবেই। হ্যাঁ, 0 মানে একবারে নাই। এই থাকা না থাকা সমান কথা, তাই না? এটা হচ্ছে সলিড কালার পাই। এই যে এটা কোন কালার দিছি? পিকে দিছি, রেড কালার, তাই না? রেড, এটা হচ্ছে নরমাল। এবার 8 জিবি এ দিয়ে কি করবে সেটা দেখি। এ দিলাম, প্রথমে দিলাম 0, তাহলে এটাকে একদম অপাসিটি মানে হাইয়েস্ট পয়েন্টে আছে। এবার 0.89 দিয়ে দেখি, একটু লালের চেয়ে একটু হালকা, ঠিক আছে? আর 1 দিলে দেখি কি হয়। গাঢ়টা আসবে, গাঢ়। বুঝেন, 0-তে নাই, অপাসিটি নাই, মানে অপাসিটি 100%। মানে আপনার পেজের ব্যাকগ্রাউন্ড কি? সাদা, তার ভিতরে আপনি দিচ্ছেন কি কালার? না, লাল কালার দিচ্ছেন, কিন্তু লাল পাওয়ার কথা পাচ্ছে না, অপাসিটি একদম বেশি, মানে ট্রান্সপারেন্ট বেশি আর কি। একদম ট্রান্সপারেন্টের হাইয়েস্ট লেভেল, তাই না? ঠিক বলছি নাকি? ট্রান্সপারেন্টের হাইয়েস্ট লেভেলে চলে গেছে। ওয়ার্ডে গিয়ে বুঝাই। ছবি টবি নেই। এই ছবিটা, হ্যাঁ, এটার ট্রান্সপারেন্টটা কোথায় থাকে? এই যে ট্রান্সপারেন্সি, হ্যাঁ, ট্রান্সপারেন্সি, এটা মানে কি? গাঢ় ট্রান্সপারেন্ট, তাই না? আর এটা মানে কি? একবার ট্রান্সপারেন্ট হাই, হাই হয়ে গেছে, হ্যাঁ, একটার ভিতরে আরেকটা ওভারল্যাপ হয়ে গেছে, মানে সাদাটা চলে আসছে সামনে, ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। আমার নর্মাল ব্যাকগ্রাউন্ড কি? পি এর জন্য নর্মাল ব্যাকগ্রাউন্ড কি? হোয়াইট। যখন আমি এই হোয়াইটটা চাইবো, হোয়াইটের ব্যাকগ্রাউন্ড হোয়াইটই থাকবে, তখন আমার কত হবে? এখানে 0, মানে ফুল ট্রান্সপারেন্ট, অপাসিটি 100%, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, দিলাম, সাদা আসলো, হ্যাঁ। আর অপাসিটি 1, 0 আর 1 এর মধ্যে 1 মানে হচ্ছে অপাসিটি নাই, কোনো অপাসিটি নাই, ঠিক আছে? যা এক্স্যাক্টলি যা কালার সেটাই দিছে, বুঝতে পারছি? তাহলে কোথাও কোথাও দেখবেন 8 জিবি দেওয়া, মানে বিশেষ করে এটা 0.5 এর মধ্যেই পড়ে আর কি, মানে অপাসিটিটা একটু, বিষয়টা হচ্ছে যে এটা 0.5 দেয়, এই কারণে হচ্ছে যে মানে যা কালার আছে, কালারটা যদি সরাসরি না পায়, তখন এই অপাসিটিটা দিয়ে কালারটা দেয় কিছুটা, মানে কাছাকাছি। আর তাছাড়া এখন এত কিছু দরকার হয় না। বিষয়টা হচ্ছে যে আপনার কালার পিকার নামে আমাদের একটা এক্সটেনশন আমরা ডাউনলোড করবো, যে গতদিন যেমন ইমেজ ডাউনলোডার দিছি, এরকম আমার এখানে দেখেন কালার পিকার নামে একটা ইয়ে থাকবে। ওটা দিয়ে আপনি যে কোনো কালারের 8 জিবি ভ্যালু পেলেই আপনি সেই কালারটা চাইলে দিতে পারবেন। দেখাবো? আচ্ছা দেখাই।
যে প্রথম আলোতে যাই, আমার এখানে কালার পিকারটা কি আছে কিনা, না আনইনস্টল করে দিছি। কালার পিকার নামে একটা ইয়ে আছে, ছোট্ট একটা সফটওয়্যার আছে। এক্সটেনশনও আছে, দেন একটা দিলেই হবে। ছোট্ট একটা ইয়ে আর কি, ছোট্ট লাইট ওয়েট একটা কালার পিকার। আমি অন্য যে কোনো এক্সটেনশন ইউজ করতে পারি, দেখে আমার এখানে কোনো এক্সটেনশন আছে কিনা, সেটা দিয়ে আপাতত চালাই দিতাম। নাই, আরে কি নেট রে বাবা। আচ্ছা, এটাও নিতে পারি, এটাও নিতে পারি। অ্যাড এক্সটেনশন দিলাম। আচ্ছা, এখন এই ওয়েবসাইটের কালার যদি আমি নিতে চাই, ধরেন এই কালারটা নিতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে আপনাকে কি করতে হবে, এক্সটেনশনটা কি করতে হবে, পিন করে রাখতে পারেন, এনেবল করে নিতে পারেন। দেখেন এখন কি আমি যে ব্রাউজ করতেছি কোনো কালার দিচ্ছে, কোনো কালার দিচ্ছে, তাই না। এবার এটাকে অন করেন, এবার এটা ধরেন, পিক কালার দিলেন, যা কালার ধরবেন ওটার RGB ভ্যালু অথবা হেক্সা ভ্যালু আপনাকে দিয়ে দিচ্ছে। কপি করেন, কপি করে এখানে পেস্ট মারেন, বাস শেষ, কাহিনী কত। তাহলে RGB দিলেন, এবার পেয়ে গেলেন। ঠিক আছে, এটাও কালার পিকার দিয়ে আমরা এটা করবো। আমাদের সাধারণত ওয়েবসাইট, আমাদের তো স্যাম্পল দিয়ে দিবে, আমাদের আর কষ্ট করে এসব করতে হয় না আর কি। তো এগুলো যদি মানে কোন একটা ওয়েবসাইট থেকে বা একটা লোগো, তার শুধু লোগো আছে, আপনার ওই বিজনেসম্যানের শুধু লোগো আপনাকে দিছে, এবার সে যে বললাম না যে ব্র্যান্ড কালারটা চাচ্ছে, তখন আপনি ওর তার লোগো থেকে কালারটা নিয়ে আপনি আপনার H1 H2 H3 তে কাজে লাগাইতে পারেন। এই কাজগুলো আপনারা কালকে করবেন। কোথায় করবেন, আপনারা যে ইউলেন্স করছেন না, ওইখানে আপনারা কালকে এটা ইউজ করবেন, কালকে। ঠিক আছে, কালার দিবেন। আরেকটা কাজ হচ্ছে, এই যে দেখেন ওই কালার পিকার কি করছে, আপনাকে RGB ভ্যালু তো দিছেই, আর এটা দিছে কি হেক্সা ভ্যালু। হেক্সা ভ্যালু মানে হচ্ছে 16 ডিজিট। আমি একটু দেখাই, হেক্সা ভ্যালু টু বাইনারি, হেক্সা টু RGB, বিষয়টা কি অ্যাকচুয়ালি। যারা মানে সিসি বা টেকনিক্যাল সাইডে পড়াশোনা করছেন তারা এটা একটু শুনবেন। হেক্সা মানে আমার কম্পিউটার, আপনার বুঝে কি বাইনারি না, যে এত এত এত। হ্যাঁ, তোমাকে 5 মিনিট পরে ব্যাক করতেছি। হ্যালো, আচ্ছা, আচ্ছা, ওকে। আমার ধরেন জিরো, আমি ডেসিমেলে যদি জিরো দিই, ডেসিমেল মানে কি নর্মাল আমরা যা নাম্বারিং সিস্টেমটা ইউজ করি, আমি ডেসিমেলে যদি জিরো দেই, বাইনারিতে বুঝে হচ্ছে এইটা, আর হেক্সাতে বুঝে জিরো, একটা আলাদা একটা নাম্বারিং সিস্টেম। এবার আপনি যখন এখানে 8 জিবিতে আমরা 255 দিলাম, 255 দিলাম, এখানেও 255 দিলাম, কি আসবে, সাদা। হুম, ঠিক আছে। এবার টেক্সটের কালার দিলাম ধরেন
যদি কালো দিতে চাই, সাদা ব্যাকগ্রাউন্ডের ভিতরে কালো না দিলে তো এটা ফুটবে না, ফুটবে? তখন হেক্সা ভ্যালু কি দিব? হেক্সা ভ্যালু লেখার জন্য আগে একটা হ্যাশ দিতে হয়। এবার হেক্সাতে একটা হাইয়েস্ট ভ্যালু আছে, একটা লোয়েস্ট ভ্যালু আছে। RGB আর কে রিপ্রেজেন্ট করবে দুইটা এফ, 255 কে রিপ্রেজেন্ট করবে আরো দুইটা এফ এবং আরো দুইটা এফ। এটাও প্রাইমারি কালারই, বাট RGB 255 আর এর জন্য এখানে আমরা কত লিখতেছি 255, এখানে লিখবো হচ্ছে দুইটা এফ। দুইটা এফ না লিখলে যদি কালো চাই তাহলে দুইটা জিরো, আরো দুইটা 255 এর জন্য মানে গ্রিনের জন্য আরো দুইটা জিরো। এবার ব্ল্যাক এর জন্য সরি ব্লু এর জন্য আরো দুইটা জিরো। বুঝতে পারছি? তাহলে এখানে যেমন আর এর জন্য 255 255 255 গ্রিন ব্লু, এখানে এই দুইটা ভ্যালু মানে আর, এই দুইটা ভ্যালু মানে গ্রিন, আর এই দুইটা ভ্যালু মানে ব্লু। হেক্সাডেসিমাল প্লেস, ঠিক আছে, যেখানে 6টা সংখ্যার কম্বিনেশন থাকে। এটা হলো কিসে? পিতে। ব্যাকগ্রাউন্ড কালার পাইছে কি হোয়াইট, লেখাটা পাইছে কি ব্ল্যাক। এবার যদি উল্টাটা হয়, এখানে আমরা RGB তে কি দিব 0 0 0। কি করে? হ্যাঁ, বেশি সাজেশন চায়। এখন কালোর ভিতরে কালো দিলে আসবে না, তখন আমরা কি করব সাদা দিব। তাহলে হ্যাশ দিয়ে দিতে হবে, FF ফর রেড, FF ফর গ্রিন, FF ফর ব্লু। এটা হচ্ছে 0 থেকে 55 পর্যন্ত, এফ পর্যন্ত। এফ এফ মানে হচ্ছে হ্যাঁ 255, মানে ডাবল এফ মানে 255 কে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, দিলাম। এখন এটা হচ্ছে, বলতে পারেন ম্যাম এটা কোনটা ইউজ করব, যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। RGBও ইউজ করতে পারেন, FFও ইউজ করতে পারেন। মানে কালারকে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা সিস্টেম আছে? একটা হচ্ছে সলিড কালার নাম লিখলেন, আর একটা হচ্ছে 255 এর মধ্যে যে কোনো একটা দিলেন RGB ভ্যালু, এটাকে বলা হয় RGB ভ্যালু, আর এটাকে বলা হয় হেক্সা ভ্যালু। এই যে বলে দিচ্ছে তিনটা ভ্যালু। এখন যদি এরকম হতো 25500, তাহলে F00। এবার FF কি কি দিতে পারি, কি কি দিতে পারি সেটার জন্য আপনি দেখেন 0 1 এগুলো তো আছেই, তার সাথে কি দিতে পারেন F পর্যন্ত দিতে পারেন, F এর পরে আর দিতে পারবেন না। যেমন ধরুন আমি যদি দেই যে বি ডাবল বি, এফ এর জায়গায় আমি বি দিলাম, বিবি F5, হ্যাঁ বুঝতে পারছেন? তাহলে বি বলতে কতকে রিপ্রেজেন্ট করে এটা বোঝার দরকার নাই। বি বলতে অ্যাকচুয়ালি হেক্সাডেসিমেলের 11 কে রিপ্রেজেন্ট করে। একটা কিছু ভ্যালু হবে, আপনি যদি এখানে আবার বিবি লাগান আর কিছু মানে একটা মিনিংফুল হবে। আপনি যদি এফ এর জায়গায় জি জি দেন তাহলে আর কিছু হ্যাঁ বুঝবে না। কত 0 থেকে F পর্যন্ত দিতে পারবে, ঠিক আছে। 0 থেকে F মানে 0 থেকে কত পর্যন্ত দেখেন, 0 থেকে 9, 9 এর পরে 10 কে গিয়ে বলতেছে হচ্ছে কত A, 11 কে বলতেছে B, আর C কে বলতেছে মানে 0 থেকে 15, এটা ও বললো একটু আগে যে 0 থেকে 15 পর্যন্ত দিতে পারবো। সে 15 পরে 9 পর্যন্ত, 9 ডেসিমেলের লাইন মানে 9, কিন্তু তারপরে 11 12 13 14 15 16 মানে 15 পর্যন্ত এফ, এ থেকে এফ। বুঝতে পারছি? তাহলে এটাও কিন্তু কালকে জিজ্ঞাসা করবো যে ডেসিমেলের 9 মানে হেক্সাতে কত 9, ডেসিমেলের 8 মানে হেক্সাতে 8, কিন্তু ডেসিমেলের 11 মানে হেক্সাতে বি বি, ঠিক আছে।
তাহলে নাম্বার কম্বিনেশন। ওকে, তাহলে আমরা তিনটা ভ্যালু দিতে পারি। আমরা দিতে পারি কি কি? আমরা দিতে পারি হচ্ছে সলিড কালার নেম, অথবা আরজিবি ভ্যালু, অথবা হেক্সা ভ্যালু। ওকে, আচ্ছা আর কি আছে? এখানে তো বোঝা যায়, আপনি যে দেখেন এখানে কি আপনি এটা মারেন, এই যে বোঝা যায় তো, এই যে আরজিবি ভ্যালুও দিবে, হেক্সা ভ্যালু দিবে, বুঝতে পারছেন? আপনি এটা কপি সিলেক্ট করলে হবে। হ্যাঁ, সিলেক্ট করলে হবে। কি হবে? কালার পিকার দিয়ে কালার নেবেন, তারপরে এটা ওখানে দিয়ে দিবেন। দেখি আর কোনো টপিক আছে নাকি? এরপরে আছে ব্যাকগ্রাউন্ড, এটা পুরো একটা ক্লাস লাগবে, এটা এখন হবে না। আর আমরা তাহলে এইটুকু পড়লাম আজকে। যতটুকু পড়ছি সে আপনি এটা অবশ্যই দিয়ে দিবেন, যে আসছো ক্লাসে, যে না আসছো সবাইকেই কালকে এটা এক্সপ্লেনেশন করতে হবে যে কি পড়াইছি আজকে, ঠিক আছে? যে আসছে, মানে ধরেন আজকে আসে নাই, কালকে আবার মেহমান চলে আসছে, মেহমানদারি হলে হবে না, মেহমান হয়ে আসলে হবে না ক্লাসে। গেলাম, গিয়া চেহারাটা দেখায়, ওই যে একজন আসছে 10টার সময়, আসছে 11টার সময়, বলে আমার ক্লাস। ঠিক আছে? যারা এ ধরনের কাজ করবেন, তারা যদি ক্লাসের পড়া ঠিকঠাক মতো, আগের ক্লাসের পড়া ঠিকঠাক মতো দিতে পারেন, তাদেরকে অ্যালাউ করবো। তবে কালকে যে লেটে আসবে, তার প্রায়োরিটি বেশি থাকবে এই ফ্রন্টে এসে আজকের পড়া বোঝানো। ঠিক আছে? দেখি কে কালকে কি